আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা আরও একটা ক্লাসে হাজির হতে পেরেছি। দেখতে দেখতে 5টি ক্লাস হয়ে গেছে। আজকে 6তম ক্লাস। ইতিমধ্যে আমাদের 10 ভাগের 1 ভাগ ক্লাস শেষ হয়ে গেছে। যারা সবগুলো ক্লাস এখন পর্যন্ত মনোযোগ সহকারে করেছো, তাদের মনের মধ্যে কিন্তু ইংরেজি শেখার একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে গেছে। না, আমার দ্বারা অবশ্যই ইংরেজি শেখা হবে। মানুষ পারে, আমি কেন পারবো না? এই ধরনের একটা আত্মবিশ্বাস কিন্তু অলরেডি তোমাদের মধ্যে তৈরি হয়ে গেছে। এখন সামনের ক্লাসগুলো তোমরা যদি মনোযোগ সহকারে শেষ করো, তাহলে দেখবা যে ইংরেজি তোমাদের জন্য একদম পুরাই পানি হয়ে গেছে, একদম পানি হয়ে গেছে। কোনো চিন্তা করতে হবে না ইংরেজি নিয়ে। তাহলে আমরা এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে সামনের দিকে আগাই। চলো শুরু করি। তাহলে আমরা আজকে 6 নম্বর লেকচারে আলোচনা করব। প্রথমে দেখবো কিছু রুলস অ্যান্ড প্র্যাকটিস। দেখো, এগুলো কিন্তু প্রায় আলোচনাগুলো সেম, কিন্তু সেম থাকলেও প্রতিদিন নতুন নতুন ইনফরমেশন তোমরা গ্যাদার করতে পারছো। প্রতিদিন নতুন নতুন সেন্টেন্সের ধরন জানতে পারছো, নতুন নতুন লেখার কৌশল জানতে পারছো, নতুন নতুন কিভাবে কথা বলবে ওই কথা বলার কৌশল জানতে পারছো, নতুন নতুন ডায়লগ জানতে পারছো, নতুন নতুন প্রশ্ন করার ধরন জানতে পারছো। একদম দেখো, যদি প্যাটার্নটা হয় আগের মতো, এটাই তো হচ্ছে স্পোকেন ইংলিশ, এটাই তো হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। ফ্রি হ্যান্ড রাইটিং তোমার তো একই ধরনের লেখা দেখা গেছে, অনেক লিখতে হবে। এখন একই ধরনের মধ্যে বিভিন্ন স্ট্রাকচারের মাধ্যমে বিভিন্ন কৌশলে তোমাকে লিখতে হবে। এই কৌশলটাই তো তোমরা এখানে শিখতে আসছো। তাহলে দেখো, আমরা এখানে শুরু করি। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস অ্যাবাউট টু প্লাস ভার্বন, এই ধরনের স্ট্রাকচার এর বাংলা মিনিংটা এমন হবে, এইমাত্র করতে যাচ্ছে। এইমাত্র করতে যাচ্ছে অর্থে এই স্ট্রাকচারটা ব্যবহার করা হবে। স্ট্রাকচার প্রথমে তোমরা একটু জাস্ট দেখে নিবা। দেখে নেওয়ার পরে হয়তো তোমরা এইটার উদাহরণটা, এই স্ট্রাকচারের অধীনে যে প্র্যাকটিস রয়েছে, যে সেন্টেন্স রয়েছে, ওই সেন্টেন্সের দিকে একটু নজর দিবা। দেখো, নজর দেওয়ার পর তুমি স্ট্রাকচার মিলিয়ে ফেলবা। তাহলে দেখো সাবজেক্ট, তারপর হচ্ছে এম ইজ আর, দেখো এম, অ্যাবাউট টু, স্ট্রাকচার রয়েছে অ্যাবাউট টু, তারপর প্লাস বারবন। দেখো বারবন হচ্ছে লিপ, আর টু এর পরে তোমরা জানো সবসময় বারবো ওয়ান হয়। এবার একটু নজর করো, যখন সাবজেক্ট হবে আই, তখন এমিজার থেকে যাবে এম। যখন সাবজেক্ট হবে সিঙ্গুলার কোনো কিছু, হি সি ইট, এরকম সিঙ্গুলার আরো অন্য কোনো কিছু মানুষের নাম হতে পারে, অন্য কোনো কিছু বস্তু হতে পারে, তখন সাবজেক্ট এর জন্য ভার্ব যাবে ইস, এমিজার থেকে ইস। এবং যখন সাবজেক্ট হবে প্লুরাল কোনো কিছু, দেখো ইউ প্লুরাল, দে প্লুরাল, এবং ইউ, ইউ থাকলেও কিন্তু তখনও আর হবে। প্লুরাল কোনো কিছু এবং ইউ থাকলে তখন কিন্তু ভার্ব হিসাবে এমিজারের মধ্যে আর হবে। তাহলে এটা দেখো, তোমরা পূর্ববর্তী ক্লাস তো এইভাবেই দেখেছো। তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। এবার দেখো, এটা দেখলা, আই এম অ্যাবাউট টু লিভ, আমি এই মাত্র বের হতে যাচ্ছি। হি ইজ অ্যাবাউট টু স্টার্ট দ্য ক্লাস, সে ক্লাস শুরু করতে যাচ্ছে। দেখো, প্রতিদিনের ব্যবহৃত ইংরেজির মধ্যে কিন্তু এটাও একটা পারে। আর এইখানে যে উদাহরণগুলো পাবো প্রতিনিয়ত, এইগুলো মানুষ ব্যবহার করে, তুমিও ব্যবহার করতে পারবে। ওই ধরনের উদাহরণগুলো কিন্তু প্রত্যেকটা ক্লাসে রাখা হয়েছে। হি ইজ অ্যাবাউট টু স্টার্ট দ্য ক্লাস, সে ক্লাস শুরু করতে যাচ্ছে। সি ইজ অ্যাবাউট টু ক্রাই, সে কাঁদতে যাচ্ছে। সি ইজ অ্যাবাউট টু ক্রাই, দেখো সি ইজ অ্যাবাউট টু ক্রাই, সে কাঁদতে যাচ্ছে। দে আর অ্যাবাউট টু উইন, তারা জিততে যাচ্ছে। এখন খেলা চলতেছে এই মুহূর্তে, এখন তুমি ইংরেজিতে বলবা তারা জিততে যাচ্ছে। কিভাবে বলবো? দে আর অ্যাবাউট টু উইন, দে আর মানে অ্যাবাউট টু, প্রায় জিতার পথে, মানে জিততে যাচ্ছে। দে আর অ্যাবাউট টু উইন, তারা প্রায় জিততে যাচ্ছে। উই আর অ্যাবাউট টু বিগিন দ্য মিটিং, আমরা মিটিং শুরু করতে যাচ্ছি। দেখো, উই, আমরা, আর অ্যাবাউট টু বিগিন, মিটিং শুরু, মানে শুরু করতে যাচ্ছি। দ্য মিটিং, মিটিং, আমরা মিটিংটি শুরু করতে যাচ্ছি। এবার দেখো, যখন সাবজেক্ট প্লাস কিপ প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকবে, তখন এর অর্থ হচ্ছে চালিয়ে যাও। অর্থ হবে, বাংলা মিনিংটা এই ধরনের হবে, চালিয়ে যাও। এখন কিপের সাথে এস বা ইএস যোগ হবে তখন, যখন হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে। কোন সময়? দেখো, এখানে হি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কারণ হি তো একজনকে বোঝাচ্ছে, তাহলে কি সিঙ্গুলার না? আর আমি তুমি বাদে সব কিছুই হচ্ছে থার্ড পারসন, তাহলে থার্ড পারসন, তাহলে ভার্ব শেষে এস যোগ হয়েছে, তাহলে কিপ থেকে কিপস। তাহলে এটি হচ্ছে প্যাকেট দিয়ে এস দেওয়ার কারণ। এখন দেখো, স্ট্রাকচার হচ্ছে আগের মতোই। যদি প্লুরাল থাকে তাহলে তো হবে কিপ, যদি সিঙ্গুলার থাকে তাহলে হবে কিপস। তাহলে আশা করি বুঝতে পারছো। এবার দেখো, হি কিপস আস্কিং কোয়েশনস, সে বারবার প্রশ্ন করতে থাকে। তোমরা সবসময় উদাহরণ দিকে নজর দিবা। তোমরা যদি উদাহরণ না দেখো, তাহলে কিন্তু স্ট্রাকচার যতই তোমরা বস্তা বস্তা ভর্তি রুলস পড়ো, এই রুলস দিয়ে কোনো কাজে লাগবে না যতক্ষণ পর্যন্ত তুমি
প্র্যাকটিস না দেখতে পারো, উদাহরণ না দেখতে পারো। এই জন্য প্রচুর পরিমাণ উদাহরণ কিন্তু এখানে দেওয়া আছে। এই কিপস আস্কিং কোয়েশ্চন, সে বারবার প্রশ্ন করতে থাকে, সে কিপস কমপ্লিটিং, সে অভিযোগ করতেই থাকে, সরি এখানে কমপ্লিটিং না, কমপ্লেনিং, সে কিপস কমপ্লেনিং, সে অভিযোগ করতেই থাকে। এরকমভাবে অনেকগুলো সেন্টেন্স তুমি নিজেই বানাইতে পারবে। সবগুলো তো আমি দেখাতে পারবো না, দেখো আমি মাঝে মাঝে কিছু স্কিপ করতে হবে, স্কিপ না করলে ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে। আই কিপ লার্নিং নিউ ওয়ার্ডস, আমি নতুন শব্দ শিখতেই থাকি। এখন তুমি প্রতিদিন মনে করো বই খুলে নতুন নতুন ভোকাবুলারি শেখো, আর যারাই কিনা নতুন নতুন ভোকাবুলারি প্রতিদিন শেখে তারাই তো ইংরেজিতে দক্ষ হয়, তারাই তো ইংরেজি নিয়ে কোনো ভয় করে না, তাদের মধ্যেই তো ইংরেজি পানি পানি হয়ে যায়। আর তুমিও যদি এরকমভাবে প্রতিদিন নতুন নতুন ওয়ার্ড শেখো তাহলে দেখবা তোমার কাছেও ইংরেজি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এবার দেখো আই কিপ লার্নিং নিউ ওয়ার্ডস, আমি নতুন শব্দ শিখতেই থাকি। কিপের পরে দেখো তুমি এখান এই সেন্টেন্স থেকে স্ট্রাকচারটা বের করে আনতে পারবা কিভাবে। দেখো আই কিপের পরে হবে আইএনজি ভার্ব, লার্নিং নিউ ওয়ার্ডস, তারপরে হবে একটা নতুন একটা কিছু নাকি, উই কিপ ওয়ার্কিং হার্ড, আমরা কঠোর পরিশ্রম চালিয়ে যাই। তুমি যদি কঠোর পরিশ্রম চালিয়ে যাও তাহলে তো সফলতা তোমার আসবেই। সাবজেক্ট প্লাস স্টার্ট অথবা বিংস হতে পারে, স্টার্ট অর্থ শুরু করা, সরি বিংস না বিগিন অর্থ শুরু করা, স্টার্ট অর্থ শুরু করা, বিগিন অর্থ শুরু করা। স্টার্টের সাথেও এস যোগ হতে পারে, যখন হবে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। বিগিনের সাথেও এস যোগ হতে, এই কারণে ব্র্যাকেট দিয়ে এস দিয়ে দেওয়া হয়েছে। প্লাস টু প্লাস বারবন অথবা বার্বের সাথে আইএনজি যোগ হবে, এর বাংলা অর্থ হবে শুরু করা। তাহলে আমরা বাকিটা প্র্যাকটিসে দেখব। এটা দেখো আগের মতোই করে সাবজেক্ট প্লাস বার্বের সাথে যে সম্পর্ক ওইটা দেওয়া হয়েছে, ওইটা পূর্বে আলোচনা করা হয়েছে, ওই রকম ভাবে এটা শেখানো হয়েছে এখানে। এই ব্যাখ্যাটা একটু দেখে নিবা, কোনো কাজ শুরু করা বোঝাতে টু প্লাস বারবন অথবা বার আইএনজি, বার প্লাস আইএনজি দুইটুই ব্যবহার করা হয়। আই স্টার্টেড টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখা শুরু করেছি। এই যে দেখো তুমি ভাইয়ার ক্লাস করতেছো, ভাইয়ার ক্লাস করে তুমি ইংরেজি শেখা শুরু করছো না, অলরেডি শুরু করে দিয়েছো। তাহলে এরকম তুমি ইংরেজি যখন শিখতেছো তখন তুমি বলতে পারো আই স্টার্টেড টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখা শুরু করেছি। দেখো তুমি শুরু করে দিয়েছো ইংরেজি শেখা। তাহলে দেখো আই স্টার্টেড মানে আমি শুরু করেছি, পাস্ট টেন্স, টু লার্ন শিখতে, ইংলিশ কি ইংরেজি শিখতে আমি শুরু করেছি। হি বিগিনস, সে শুরু করেছে, সে শুরু করে টু ওয়ার্ক আর্লি, সে সকালে কাজ শুরু করেছে, তাড়াতাড়ি কাজ শুরু করে। দেখো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তোমরা জানো। দেখো টেন্সের ক্লাসে কিন্তু আলোচনা করা হয়েছে, ওই অনুসারেই কিন্তু এখন টেন্সের আলোচনা প্রায় প্রায় আসতেছে। আর টেন্সের আলোচনা যদি তোমরা সম্পূর্ণ ধরতে পারো তাহলে দেখবে বাংলা মিনিংটা তোমরা নিজেরাই ভিতর থেকে অটোমেটিক আনতে পারবে। এই কারণে টেন্সের ক্লাসটা কিন্তু 2 নম্বর ক্লাসে আছে, ওইটা তোমরা আবারও একটু দেখে নিও যাদের টেন্স বুঝতে একটু সমস্যা হয়। দে বিগেন টু টক, তারা কথা বলতে শুরু করলো। আচ্ছা এটা কোন টেন্স, এটা তোমরা একটু কমেন্টে জানাবা। দে বিগেন টু টক এটা কোন টেন্স, একটু যারা পারো তারা জলদি একটু কমেন্টে জানাই দাও। এটা আমি বলবো না, তোমরা কমেন্টে দেখবো কতটুকু পারো তোমরা। উই স্টার্টেড ওয়ার্কিং টুগেদার, আমরা একসাথে কাজ শুরু করেছি। এবার আমরা 4 নম্বর রুলস দেখবো, সাবজেক্ট প্লাস প্রিফার্স টু প্লাস বারবন। প্রিপার হবে অথবা প্রিপারের সাথে এস বাই এস, এস যোগ হবে। দেখো তাহলে এটার বাংলা অর্থ হবে পছন্দ করা, তোমরা জানো প্রেফার অর্থ পছন্দ করা। এখন দেখো এটা হচ্ছে আগের মতোই করে। আর এখন ব্যাখ্যাটা, একটি কাজ অন্যটির চেয়ে পছন্দ বোঝাতে ব্যবহার করা হয়। তোমার একটি কাজ করতে অন্য কাজের চাইতে পছন্দ হয়, তোমার সামনে অপশন এলো, তুমি পড়াশোনা করে বড় কিছু হবা, ভবিষ্যতে অনেক টাকা ইনকাম করবা, বড় অনেক পদে যায় চাকরি বাকরি করি আর কি। আরেকটা অপশন তোমার সামনে এলো, তুমি এখন পড়াশোনা না করে মানুষের সাথে পার্ট টাইম কাজ করবা, অথবা তুমি কোনো ফ্যাক্টরিতে কাজ করবা, কোম্পানির কোনো কাজ করবা। এই কাজ করে এখন থেকেই তুমি অর্থ ইনকাম করবা। এখন দেখতেছো তোমার কাছে কোন জিনিসটা বেশি পছন্দ। তুমি এখন মনে করতেছো না, আমি যদি এখন পড়ালেখা করি তাহলে তো আমি ভবিষ্যতে অনেক টাকা ইনকাম করতে পারবো, তাহলে এখন টাকার পিছে চললে তো আমি ভবিষ্যতে মানুষ হতে পারবো না। এরকম একটা পছন্দ তোমার আসে না, এই পছন্দের জন্য কি প্রেফার টু ব্যবহার করা হয়, দুইটা কাজের মধ্যে তুলনা বোঝাবে আর কি। হ্যাঁ, আই প্রেফার টু স্টে হোম, আমি বাড়িতে থাকতে পছন্দ করি। আই প্রেফার টু স্টে হোম, আমি পছন্দ করি, টু স্টে থাকতে, হোম বাড়িতে, ভেঙ্গে ভেঙ্গে একটু মিলাই দিবা। হি প্রেফার্স টু ওয়ার্ক এলোন, সে একা কাজ করতে পছন্দ করে। সে পছন্দ করে টু ওয়ার্ক কাজ করতে, এলোন একা। সি প্রেফার্স টু ড্রিঙ্ক টি, সে চা খেতে পছন্দ করে। দে প্রেফার টু ট্রাভেল বাই বাস, তারা বাসে ভ্রমণ করতে পছন্দ করে। এইভাবে হচ্ছে উদাহরণগুলো দেখে নিবা। তারপর আমরা রুল পাশে সাপোজ টু দেখবো, হওয়ার কথা, কোনো কাজ করার কথা ছিল, মানে উচিত অর্থে, মানে করার কথা ছিল এমন টাইপের। এটা আমি দেখাবো না, এটা হচ্ছে এর আগে অলরেডি দেখানো হয়ে গেছে, তোমরা একটু দেখে নিবা। আচ্ছা যাই হোক, তারপর আমরা দেখবো
সাপোজ টু অনেকগুলো দেওয়া আছে। এখন আমার রুল 6 হেভিং নিয়ে বিস্তারিত, হেভিং এর অনেক কিছু রয়েছে। এই হেভিং নিয়ে আমরা কিছু আলোচনা করব। কোনো ব্যক্তির কোনো কিছু নিয়ে সমস্যা হচ্ছে বোঝালে অথবা বাক্যের মধ্যে ইয়া ইয়ে উচ্চারিত হলে তখন হেভিং ব্যবহার করা হয়। তাহলে দেখো, সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস হেভিং প্রবলেম প্লাস এক্সটেনশন এরকম থাকতে পারে। আবার হচ্ছে হেভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ হেভিং প্লাস ভি3। হেভিং শুরুতে যদি হেভিং থাকে তাহলে হেভিং এর পরে ভার্বের কোন ফর্ম বসবে ভাইয়া বলতো? ভার্বের বি3 ফর্ম, অর্থাৎ ভার্বের 3 নং ফর্ম বসবে। তাহলে আমরা প্র্যাকটিসে দেখব, আমার ঘুমের সমস্যা হচ্ছে, দেখো আই এম হ্যাভিং প্রবলেম উইথ স্লিপ। আই এম হ্যাভিং প্রবলেম, দেখো হ্যাভিং প্রবলেম থেকে তারপর উইথ স্লিপ। তাহলে একটা সেন্টেন্স যদি তুমি মুখস্থ করে নাও, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা আজকে ভাইয়া তো আমি বলবো, যদি প্রতিটা রুলস থেকে, প্রতিটা স্ট্রাকচার থেকে একটা করে সেন্টেন্স তুমি মুখস্থ করে নাও, ওই একটা সেন্টেন্সের আদলে কিন্তু তুমি অনেকগুলো সেন্টেন্স, অনেকগুলো শত শত সেন্টেন্স তুমি নিজের মতো করে বানিয়ে তুমি বলতে পারবা, লিখতে পারবা। তাহলে আমি বলবো তুমি কমপক্ষে একটা করে সেন্টেন্স প্রতিটা স্ট্রাকচার থেকে তুমি মুখস্থ করে নাও। তাহলে দেখবে তুমি যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে তুমি অনায়াসে ইংরেজি বলতেও পারবে, লিখতেও পারবে। আমরা এবার দেখব, আমার ল্যাপটপ নিয়ে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই ল্যাপটপ। দেখো আই এম হ্যাভিং প্রবলেম, আমার সমস্যা হচ্ছে উইথ মাই ল্যাপটপ, আমার ল্যাপটপ নিয়ে। আমি আমার বাইকটি নিয়ে সমস্যায় পড়েছি। তাহলে আই এম হ্যাভিং ট্রাবল, ট্রাবল মানে কি? এটা তো সমস্যা। আই এম হ্যাভিং ট্রাবল, এখানে তুমি প্রবলেম ব্যবহার করলে অসুবিধা নাই। আই এম হ্যাভিং প্রবলেম, আমি সমস্যায় পড়েছি উইথ মাই বাইক, আমার মোটরসাইকেলটি নিয়ে সমস্যায় পড়েছি। আমার মোবাইলটি দিয়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে সমস্যা হচ্ছে। তাহলে দেখো আই এম হ্যাভিং ট্রাবল, আই এম হ্যাভিং ট্রাবল মানে কি? আমার সমস্যা হচ্ছে ভেরিফাইং মাই অ্যাকাউন্ট উইথ মোবাইল। মাই অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট উইথ মোবাইল, মোবাইল দিয়ে আমার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে সমস্যা হচ্ছে। আচ্ছা, এখন গুরুত্বপূর্ণ আরও একটা রুলস দেখো, প্রতিদিনের ব্যবহৃত অনেক গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে হ্যাভিং প্লাস বি3। কম্পিউটার শিখিয়ে আমি আমেরিকায় যাব। কম্পিউটার শিখিয়া মানে কি? কম্পিউটার শেখার পর আমি আমেরিকা যাব। তাহলে হ্যাভিং লার্নড কম্পিউটার, কম্পিউটার শিখিয়া, কম্পিউটার শেখার পর আই উইল গো টু আমেরিকা, আমেরিকা যাব। এটা কোন টেন্স? তোমরা জানো ফিউচার ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি অনের গো, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স। এ মাসের বেতন পেয়ে আমি একটি মোবাইল কিনবো, বলে না অনেকে? হ্যাভিং গট স্যালারি অফ দিস মান্থ, এই মাসের বেতন পেয়ে আই উইল বাই এ মোবাইল, আমি একটি মোবাইল কিনব। আগের মতোই তুমি এখন নিজের মতো করে অন্য সেন্টেন্সও তুমি গঠন করতে পারো। তো কেমনে? মনে করো হ্যাভিং ফিনিশড মাই এক্সাম, আমার পরীক্ষা শেষ করে আই উইল বাই, এখানে বলতে পারো আই উইল ট্রাভেল, আমি ভ্রমণে বের হব। হ্যাভিং এর কতিপয় দেখো গুরুত্বপূর্ণ ব্যবহার, হ্যাভ এবং হ্যাভির কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার আমরা রুলস আকারে দেখব। রুল 1, কারো কাছ থেকে কিছু চাওয়া অর্থে হ্যাভিং, যেমন ক্যান আই হ্যাভ, মে আই হ্যাভ। ক্যান আই হ্যাভ, মে আই হ্যাভ, আমি কি পেতে পারি, জানতে পারি। পেতে পারি অর্থে হচ্ছে কি? দেখো ক্যান পারা, ক্যান আই হ্যাভ, মে আই হ্যাভ। তাহলে দেখো ক্যান আই হ্যাভ ইউর মোবাইল, আমি কি তোমার মোবাইল পেতে পারি। কাউকে দেখো তোমার অন্য একজনের মোবাইল প্রয়োজন পড়ছে তোমার, এখন তুমি বললা ক্যান আই হ্যাভ ইউর মোবাইল। ক্যান আই হ্যাভ ইউর বুক, আমি কি তোমার বুক পেতে পারি, বই পেতে পারি। ক্যান আই হ্যাভ ইউর পেন্সিল, আমি কি তোমার কলমটি পেতে পারি। দেখো তুমি নিজের মতো করে অন্য অন্য সেন্টেন্স এইভাবেই কিন্তু গঠন করতে পারবা। ক্যান আই হ্যাভ ইউর অ্যাড্রেস, আমি কি তোমার ঠিকানা পেতে পারি। ক্যান আই হ্যাভ ইউর নেম, আমি কি তোমার নাম জানতে পারি। তাহলে দেখো ক্যান আই হ্যাভ এ কাপ অফ টি, আমি কি কাপ চা পেতে পারি। দেখো অনেকভাবে দেওয়া হয়েছে। মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, আমি কি আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারি। এখন তুমি মনে করো জনসম্মুখে কথা বলতেছো, ওই অবস্থায় মানুষ তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিছে, এখন মানুষকে তোমার দিকে আকৃষ্ট করার জন্য তুমি বলতে পারো মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, আমি কি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি। এবার দেখো রুল 2, মজা আনন্দ সময় কাটানো বোঝালে তখন আমি খুব ভালো সময় কাটাচ্ছি, আই এম হ্যাভিং এ গুড টাইম, আমি খুব ভালো সময় কাটাচ্ছি। তাহলে কি হচ্ছে? আই এম হ্যাভিং এ গুড টাইম। এখন বলতে পারো আই এম হ্যাভিং এ ব্যাড টাইম, হ্যাঁ আমি খুব দারুণ সময় কাটাচ্ছি, আই এম হ্যাভিং এ ওয়ান্ডারফুল টাইম। আমি গরিবদের সাহায্য করে মজা পাচ্ছি, আই এম হ্যাভিং এ লট অফ ফান হেল্পিং দ্য পুর।
আমি ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছি। যারা ইংরেজি শিখে তারা কি মজা পায় না? দেখো, তুমি যদি ভাইয়ার ক্লাসগুলো শেষ করে ইংরেজি যদি শিখে ফেলো, ইংরেজিতে যদি কথা বলতে পারো, ইংরেজিতে যদি লিখতে পারো, দেখবা তোমার মনের মধ্যে কত একটা আনন্দ কাজ করবে। হ্যাঁ, আমি আজকে ইংরেজি শিখে ফেলছি, আমি মানুষের সাথে ইংরেজিতে কথা বলতে পারি, পরীক্ষায় যাই আসুক না কেন আমি ইংরেজিতে বানায় লিখে আসতে পারি, কতই না আনন্দ। হ্যাঁ, আই এম হ্যাভিং এ লট অফ ফান লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছি। আই এম হ্যাভিং এ লট অফ ফান লার্নিং ইংলিশ। এবার আমরা আরেও একটা রুল দেখবো। সরি, একটু সমস্যা হচ্ছে। দেখো, খাওয়া পান করা অর্থেও এই হ্যাবের ব্যবহার রয়েছে, যে কত অর্থে ব্যবহার করা হয়, এই কারণে হ্যাবের জন্য বিস্তারিত রুলস নিয়ে আসা হয়েছে। দেখো, আমি আইসক্রিম খাবো, আই উইল হ্যাভ এন আইসক্রিম। দেখো, খাওয়া অর্থে ব্যবহার হয়ে গেছে। এটা কি কল্পনা করা যায়? ক্যান ইউ ইমাজিন? যখন তুমি প্র্যাকটিস দেখবা তখনই কিন্তু তুমি বুঝতে পারবা একটা ওয়ার্ড কত জায়গায় কত অর্থে ব্যবহৃত হতে পারে। আই উইল হ্যাভ এন আইসক্রিম, আমি আইসক্রিম খাবো। হ্যাভ এ কাপ অফ কফি প্লিজ, এক কাপ কফি খান প্লিজ। কাউকে মনে করো এখন চায়ের দাওয়াত দিছো, তাহলে বলবা যে হ্যাভ এ কাপ অফ টি, এক কাপ চা খান প্লিজ। চলো এক কাপ কফি খাই, লেটস হ্যাভ এ কাপ অফ কফি। আমি কিচ্ছুই খাবো না, আই ওন্ট হ্যাভ এনিথিং। হ্যাঁ, এবার দেখবো কিছু করে দেখাতে, চাওয়া, এরকম অর্থে হ্যাভের যখন ব্যবহার করা হয়। আমি একটু চেষ্টা করে দেখতে চাই, আই লাইক টু হ্যাভ এ ট্রাই। দেখো, আই লাইক টু মানে কি? চাই। হ্যাভ এ ট্রাই আমি একটু চেষ্টা করে দেখতে চাই। আমি তার সাথে কথা বলে দেখতে চাই, আই লাইক টু হ্যাভ টক উইথ হিম। আই লাইক টু হ্যাভ এ লুক অ্যাট ইট, আমি জিনিসটা একটু দেখতে চাই। অনেকভাবে বলতে পারো। এখন দেখো, যখন ভদ্রভাবে কাউকে কোনো কিছু বলো, ভদ্রভাবে তোমার অনুভূতি প্রকাশ করো, তখন কেমনে হয়? বসুন বসুন, হ্যাভ এ সিট, বসুন। একটু ভদ্রভাবে তুমি বলতেছো, বসুন বসুন, হ্যাভ এ সিট, হ্যাভ এ সিট, বসুন। আর একটু নিন, হ্যাভ এ লিটিল মোর। এখন মেহমান দাওয়াত দিছো, এখন খাবার দেখো অনেকগুলো দিছো, কিন্তু এখন তোমার আপ্যায়ন করতে আরো ইচ্ছা করতেছে, এখন সবগুলো খাইছে, এখন ফিরনিটা এখন না খাওয়াইলে কেমন হয়? এত কষ্ট করে রান্না করছো তোমরা, এখন যদি মেহমানকে না খাওয়াইতে পারো তাহলে তোমার মনের মধ্যে একটা আফসোস থেকে যাবে, আই তাদের জন্য এত আশা করে রান্না করলাম কিন্তু খাইলো না। তাহলে একটু ভদ্রভাবে বলতে পারো, হ্যাভ এ লিটিল মোর, আর একটু নিন, এই ফিরনিটা আর একটু নিন। তো এরকম ভদ্রভাবে যখন কোনো কিছু বলতে যাও তখন কিন্তু এই হ্যাভ এর ব্যবহার করা হয়, হ্যাভ এ লিটিল মোর। দেখেন তো এটা কি? হ্যাভ এ লুক ইট, হ্যাভ এ লুক ইট, কত ভদ্রভাবে ব্যবহার করা হয়েছে। এখন দেখো, প্রত্যাশামূলক বাক্যে হ্যাভ এ নাইস ডে, তোমার দিনটি সুন্দর হোক, হ্যাভ এ নাইস ডে। কাউকে কোনো শুভকামনা তুমি জানাচ্ছ, কারো কারো ভালো কিছু তুমি কামনা করছো, তাহলে কিভাবে বলবে? হ্যাভ এ নাইস ডে, তোমার দিনটি সুন্দর হোক। হ্যাভ এ নাইস ট্রিপ, আপনার ভ্রমণ শুভ হোক। হ্যাভ এ নাইস ড্রিম, সুখ নিদ্রা হোক, তোমার সুখ নিদ্রা হোক, হ্যাভ এ নাইস ড্রিম। আই ওন্ট হ্যাভ ডট ডট ডুইং, অনুমতি না দেওয়া বোঝাতে, যখন তুমি কাউকে অনুমতি না দেবা তখন ব্যবহার করবা আই ডোন্ট হ্যাভ ডট ডট ডুইং। তাহলে কেমনে? স্ট্রাকচার দেওয়া আছে, দেখলে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর ওন্ট হ্যাভ, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ হবে। যেহেতু ওন্ট হ্যাভ আছে এই কারণে ভার্বের সাথে পরে আইএনজি যোগ হবে। দেখুন, আমি তোমাকে ধূমপান করতে দিতে পারি না, আই ওন্ট হ্যাভ ইউ স্মোকিং। আমি তোমাকে ধূমপান করতে দিতে পারি না, আই ওন্ট হ্যাভ ইউ, আমি তোমাকে দিতে পারি না স্মোকিং, ধূমপান করতে। আমি তোমাকে মিথ্যা বলতে দিতে পারি না। একইভাবে দেখো, আই ওন্ট হ্যাভ ইউ টেলিং এ লাই, আমি তোমাকে রাতে বাইরে যেতে দিতে পারি না, আই ওন্ট হ্যাভ ইউ গোয়িং আউট এট নাইট। আই ওন্ট হ্যাভ ইউ গোয়িং আউট, আমি তোমাকে বাইরে যেতে দিতে পারি না এট নাইট, রাতে। এবার দেখো, হাউ কাম, কি কারণে, কিভাবে, হাউ কাম কি কারণে, কিভাবে, অন্য একটা রুলস আমরা দেখবো। হাউ কাম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে। দেখো, হাউ কাম ইউ আর সো আপসেট, কি কারণে তুমি এত হতাশ। মানুষ দেখো, তোমার বন্ধুটা দেখো হতাশ থাকে, তখন তোমার বন্ধুটাকে গিয়ে বলবে, বন্ধু, হাই ফ্রেন্ড, হাউ কাম ইউ আর সো আপসেট, কি কারণে তুমি এতটা হতাশ। হাউ কাম ইউ মেড এ গ্রেট মিস্টেক, কিভাবে তুমি এত বড় ভুলটি করলে। যখন মানুষের তুমি দেখতেছো অনেক বড় ভুল করতেছে, তুমি তখন তাকে সতর্ক করার জন্য তুমি বলতে গেলে হাউ কাম ইউ মেড এ গ্রেট মিস্টেক, কিভাবে তুমি এত বড় ভুলটি করতে পারলে। হাউ ক্যান ইউ ক্যান নট মেক এ ডিসিশন, কি কারণে তুমি কোনো সিদ্ধান্ত
নিতে পারো নাই, সিদ্ধান্তে আসতে পারো নাই। হাউ কাম ইউ ক্যান নট মেক এ ডিসিশন, কি কারণে তুমি কোনো সিদ্ধান্তে আসতে পারো না। হাউ কাম উই নেভার এগ্রিড, কি কারণে আমরা কখনো একমত হতে পারি না, কি কারণে, কারণটা কি। হাউ কাম উই নেভার এগ্রিড, কি কারণে আমরা কখনো একমত হতে পারি না। দেখো তোমরা যখন প্র্যাকটিস দেখবা তখন তোমাদের নিজের অজান্তেই কিন্তু তোমার মনের মধ্যে ইংরেজি গেঁথে যাবে, তখন তুমি অনবরত ইংরেজি বলতেই থাকবা। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি বলি, তুমি যত ইংরেজি শুনবা তত কিন্তু ইংরেজি তুমি বলতে পারবা। এখন তুমি যদি ইংরেজি না শোনো, শুধু শুধু পড়ো, তাহলে কিন্তু তোমার ইংরেজি শেখার পূর্ণতা পাবে না, তুমি শিখতে অনেক কঠিন হয়ে যাবে। তুমি শুনবে, শোনার পরে দেখো আমি পড়াগুলো বুঝিয়ে দিচ্ছি, মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে, কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবে, শোনার পর তুমি এই স্লাইডটা মনোযোগ সহকারে পড়ে ফেলবা। তাহলে এইভাবে প্রতিদিনের পর প্রতিদিন শেষ করে ফেলো, ইনশাল্লাহ তুমিও একদিন ইংরেজিতে এইভাবে কথা বলতে পারবে। হাউ কাম ইউ প্রিপেয়ার ইউর সেলফ ফর দ্য বিসিএস, কিভাবে তুমি নিজেকে বিসিএস এর জন্য প্রস্তুত করবে। হাউ কাম ইউর কোম্পানি মেড এ হিউজ প্রফিট, কিভাবে তোমার কোম্পানি এতটা লাভ করেছিল। এখন দেখো আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিসের দিকে যাচ্ছি। সাধারণ ইনফর্মাল একটা নোটে দেখে নাও। সাধারণ ইনফর্মাল স্পিকিংয়ে হাউ কাম ব্যবহার করা হয়, শুধুমাত্র হাউ দিয়ে বাক্য তৈরি করা যায়, যেমন হাউ ডিড ইউ ডু ইট, তুমি এটা কিভাবে করলে। কিন্তু ইংরেজিতে স্মার্টলি কথা বলতে নেটিভ স্পিকাররা প্রায়শই হাউ কাম ব্যবহার করে থাকে। হাউ কাম শুধু হচ্ছে স্পিকিং এর ক্ষেত্রে, তুমি কথা বলার ক্ষেত্রে, তুমি যখন লিখতে যাবো তখন তোমার হাউ দিয়ে লিখলেই হয়, হাউ ডিড ইউ ডু ইট, তুমি এটা কিভাবে করলে। আর যখন তুমি লিখতে যাবা তখন হাউ কাম ব্যবহার করবে, হাউ কাম ডিড ইউ ডু ইট। সরি, তুমি যখন কথা বলতে যাবা তখন তুমি এটা হাউ কাম ব্যবহার করবা, হাউ কাম ডিড ইউ ডু ইট, তুমি এটা কিভাবে করলে। এখন দেখো আমরা কিছু গুরুত্বপূর্ণ বার্ব দেখবো। বার্ব আমরা প্রতি ক্লাসেই দেখবো, একদম প্রায় শেষ পর্যন্ত, একদম শেষ পর্যন্ত না কিন্তু প্রায় শেষের দিক পর্যন্ত আমরা বার্ব করে শিখবো। কারণ তুমি যদি বার্ব না জানো তাহলে ইংরেজি কোনো সময় পারবা না। বার্ব হচ্ছে একটা বাক্যের কি হৃৎপিণ্ড, তোমার যদি হৃৎপিণ্ড না থাকে তাহলে তুমি জীবিত থাকতে পারবে না। এই কারণে বার্ব ছাড়া বাক্যও জীবিত থাকতে পারবে না। এই কারণে আমরা প্রতিদিন প্রচুর পরিমাণ বার্ব প্র্যাকটিস করবো। ব্যবহার করা, ইউজিং, টু ইউজ, এটা যেন তোমরা বার্ব 1, বার্ব 2, বার্ব 3, বার্ব প্লাস আইএনজি, আর হচ্ছে 2+B1, অনেকে এটাকে B4 বলে। B4 হ্যাঁ বলা যায়, B4 মানে কি বার প্লাস আইএনজি। তাহলে দেখো নাও, এই বার দ্বারা কিছু বাক্য তৈরি করি আমরা। আই ইউজ দিস পেন, আমি এই কলমটি ব্যবহার করি। দেখো এখানে কি পরিমাণ আমি বাক্য দিয়েছি, কি পরিমাণ আমি প্র্যাকটিস দিয়েছি। এই বাক্যগুলো সেন্টেন্সগুলো তুমি তো মুখস্থ রাখো, তুমি তো কথাই কথাই তুমি ইংরেজিতে বলতে পারবা। তুমি সব কথা তুমি দেখো ইংরেজিতে বলতে পারবে না, যে কোনো কিছু উদাহরণ তুমি এইখান থেকে বাক্য নিয়ে কত কত উদাহরণ দিতে পারবা, খবর আছে। তোমরা তো পড়ো না, তোমরা না পড়লে তোমরা পারবা কিভাবে। তোমরা শুধু দোষ দাও যে আমি পারি না, পারো না, তুমি পড়ো, না পড়লে কেমনে পারবা। আই ইউজ দিস পেন, আমি এই কলমটি ব্যবহার করি। আই ইউজড ইট বিফোর, আমি আগে এটি ব্যবহার করেছিলাম। দেখো ইউজড মানে অতীতের, দেখো পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্সে আছে, তার মানে এটা আমি আগে করেছিলাম। আই হ্যাভ ইউজড দিস অ্যাপ, আমি এই অ্যাপটি ব্যবহার করেছি। এখন দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ এর হ্যাজ প্লাস কি V3, তার মানে কোন টেন্স, পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থটা এমন হয় না, এই যে টেন্সের কাছে তোমাকে বলছিলাম না যে ওর ফলাফলটা এখনো বিদ্যমান রয়েছে, কাজ ঠিকই শেষ হয়ে গেছে কিন্তু ওর ফলাফল এখনো বিদ্যমান রয়ে গেছে। আমি এই অ্যাপটি ব্যবহার করেছি। হ্যাঁ, আই এম ইউজিং মাই ফোন, আমি আমার ফোন ব্যবহার করছি। দেখো এটা কোন টেন্স বলো তো, এটা তোমাদের উপর প্রশ্ন থাকবে, এটা কোন টেন্স বলবো। আই ওয়ান্ট টু ইউজ দিস, আমি এটা ব্যবহার করতে চাই। দেখো 2+ পারমানেন্ট ব্যবহার। এবার দেখো ফাইন্ড অর্থ খুঁজে পাওয়া, এর ফর্মগুলো তোমরা দেখে নিবা। আই ফাইন্ড মিস্টেক্স, আমি ভুল খুঁজে পাই। দেখো এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না, সাবজেক্ট প্লাস ভার্ব 1। যখন আই ফাউন্ড দ্য কি, এটা হচ্ছে সাবজেক্ট প্লাস B2, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর টেন্সের ক্লাসে কিন্তু ভার্ব অনেক গুরুত্বপূর্ণ, ভার্ব ছাড়া টেন্স চিনতে পারবে না। এই কারণে টেন্স আর ভার্ব দুইটি হচ্ছে খুবই রিলেটেড একটা টপিক। আই হ্যাভ ফাউন্ড এ জব, আমি একটি চাকরি পেয়েছি। দেখো কোন টেন্স চেনা তোমাকে শিখতে হবে। তুমি যদি টেন্স চিনতে না পারো তাহলে তুমি স্পিকিংয়েও ভালো পারবে না, রিটেনও ভালো পারবে না। আই সাবজেক্ট হ্যাভ এসের হ্যাভ, ফাউন্ড ভার্বের 3 নং ফর্ম না। দেখো 3 নং ফর্ম কোথায়, দেখো যে 1 নং 2 নং 3 নং আছে না। আরেকটা জিনিস, এখন তো দেখো ফাউন্ড দুইটা ফর্ম একই, এখন কোন সময় এটার 2 নং ফর্ম হবে, কোন সময় এইটাই আবার 3 নং ফর্ম হবে, এটা বুঝবা কিভাবে। দেখো ভাইয়া, যদি সাবজেক্টের পরে এই ফাউন্ড থাকে, তখন এটা হচ্ছে 2 নং ফর্ম। কিন্তু যখন থাকবে দেখো হ্যাভের পরে ফাউন্ড, এরকম পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে আছে হেডের পরে যদি থাকে ফাউন্ড, হ্যাভের পরে যদি ফাউন্ড, হ্যাজের পরে ফাউন্ড, এইগুলোর পরে যখন ফাউন্ড থাকবে
তখন হচ্ছে এটা ভাইয়া 3 নং ফর্ম। আর জানো হেভিং প্লাস বি3, তাহলে হেভিং এর পরেও থাকে, যদি থাকে ফাউন্ড, তাহলে ওইটা হচ্ছে 3 নং ফর্ম। এর জন্য তোমাকে টেন্সে জানতে হবে। তুমি যদি টেন্সে ভালো পারো তাহলে তুমি দেখেই বলে দিতে পারবা এটা কি বি2 ফর্ম নাকি বি3 ফর্ম। এর জন্য তুমি টেন্সের ক্লাসটা ভালো করে দেখে নিও। আই এম ফাইন্ডিং সলিউশন, আমি সমাধান খুঁজছি। দেখো এখন টুর ব্যবহার ইনফিনিটিভ। আই ওয়ান্ট, আমি চাই, টু ফাইন্ড, খুঁজতে, পিস, শান্তি, আমি শান্তি খুঁজতে চাই। অনেক হতাশ হয়ে যায় না, হতাশ হয়ে এখন কি করবে, কোনো শান্তি নাই, শান্তি থাকবে কিবা, সারাদিন যদি ফ্রি ফায়ার আর পাবজির মধ্যে পড়ে থাকো, শান্তি কোথায় থাকে আসবে বলো? বলো যে মার 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 করতে করতে তুমি তো নিজে মেরে গেছো, এখন আর কি করবা? এখন দেখো বাই মানে কেনা, বট বট, বাইং, টু বাই, এটা আজকে একজনকে বুঝছো ক্লাস 5-এর এক শিক্ষার্থীকে আজকে পড়াইছি। আর তোমরা তো বড় হয়ে গেছো, তোমরা যদি এখন এগুলো না পারো তাহলে তো হয় না। আই বাই বুকস, আমি বই কিনি। কোন টেন্স একটু বলা যাবে? এখন আমি এইখানে একটা টেন্স আমি বলবো না, সবগুলো তোমাদের কাছে প্রশ্ন থাকবে, তোমরা প্রশ্নের উত্তরগুলো কমেন্টে বলবা কোনটা কোন টেন্স। আই, এটা হচ্ছে প্রথমটা। আই বাই বুকস, এটা কোন টেন্স বলবা। আই বট এ পেন, আমি একটা কলম কিনেছিলাম, এটা কোন টেন্স, এটাও বলবা। আই হ্যাভ বট এ ফোন, আমি একটি ফোন কিনেছি, এইটাও কোন টেন্স, এটাও কমেন্টে জানাবা। এখানে যে কয়টা আছে, আচ্ছা ওই 3টে জানাবা, এই বাকি 2টা জানানোর দরকার নাই। আচ্ছা এইটাও জানাবে, 4টা, আই এম বাইং ক্লথস, এই 4টা জানাইবা। 4টা কি কি টেন্স আবারও একটু দেখে নাও, এই 4টা একটু, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এই বাক্যগুলো পরে প্রয়োজনীয় ভিডিওটা একটু থামিয়ে নাও, একটু থামিয়ে এই 4টা সেন্টেন্স ভালো করে বুঝে তারপর কমেন্টে একটু জানাইবা। আমি দেখবো তুমি কতটুকু শিখেছো, ভাইয়ার ক্লাস থেকে কতটুকু শিখতে পারছো, এটা আমি দেখবো আজকে। এবার দেখো সেল, সেল বিক্রি করা, সেল, সোল্ড, সোল্ড, সেলিং, টু সেল। একটু দেখে নেবা। আই সেল ফ্রুটস, আমি ফল বিক্রি করি। সাবজেক্ট প্লাস ভার্ব তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই সোল্ড মাই বাইক, আমি আমার বাইক বিক্রি করেছিলাম। দেখছো? আচ্ছা এখন হচ্ছে সবগুলো তো আমি পড়াতে পারবো না, তোমরা কিছু পড়ে নেবা। পে মানে পে, পরিশোধ করা, পে পেড, পেড পেইং, টু পে। সবগুলো পড়াইলে ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে। দেখো আমি একটু স্কিপ করতে হবে কিছু, আমি লাস্ট 6 নম্বর না, হ্যাঁ 6 নম্বর, তার না আর অনেকগুলো রয়েছে, আজকে ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। একটু তোমরা দেখে নেবা। কস্ট মানে দাম হওয়া, এটা দেখো 3টা ফর্ম একই, কস্ট কস্ট কস্ট। দেখো এটা এখন বুঝবা কিভাবে কোনটা ভার্ব 1, কোনটা ভার্ব 2, কোনটা ভার্ব 3। এটা হচ্ছে সেন্টেন্সে পজিশন কোথায় আছে, সেন্টেন্সের পজিশন দেখে এখানে ভার্ব 1 চিনতে হবে, ভার্ব 2 চিনতে হবে, ভার্ব 3 চিনতে হবে। সেন্টেন্সের অবস্থান ভেদে কিন্তু তুমি কখনো শুধু ফর্ম পরে ইংরেজি পারবে না, সেন্টেন্সের অবস্থান দেখতে হবে। দেখো হি হ্যাজ কস্ট মি টাইম, এটা আমার সময় নিয়েছে। এখানে হ্যাজের পরে কষ্ট আছে, তার মানে যেহেতু হ্যাজের পরে আছে, হ্যাজের পরে কি হয়, অবশ্যই বি3 হয়, তাইলে তার মানে এই কষ্ট হচ্ছে বি3। আবার দেখো যখন দিস পেন কস্ট, এই দেখো কষ্টের সাথে এস আছে, কোনো সেন্টেন্সে ভার্বের সাথে এস বাই এস থাকলে ওইটা চোখ মুঞ্জা, চোখ বন্ধ করে ওইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর দেখো দা ফোন কস্ট, দা ফোন, দেখো এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই এটা সাবজেক্ট হলে এরপরে যদি কোনো ভার্ব থাকে ওই ভার্বের সাথে এস বাই এস হওয়ার কথা, কিন্তু এখানে এস বাই এস নাই, যেহেতু এস বাই এস নাই তার মানে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখছো সেন্টেন্সে না কতটা টেকনিক রয়েছে? তুমি যদি একটু টেকনিক্যালি পড়ো তাহলেই দেখবা তুমি যে কোনো সেন্টেন্স অনায়াসে চিনে ফেলতে পারবা। যাই হোক, এবার আমরা সেন্টেন্স মেকিং এর কিছু কৌশল দেখবো। আজকের ক্লাসটা একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে, এখন আমি একটু শর্ট করে যাওয়ার চেষ্টা করব। এই দেশ আল্লাহর অবারিত সম্পদে পরিপূর্ণ। দিস কান্ট্রি ইজ ফুল অফ আল্লাহস আনফেইলিং ওয়েলথ। একটু কঠিন লাগতেছে মনে হয়, তাহলে আমরা একটু ফ্র্যাগমেন্টারি ফর্ম দেখব, তাহলে দেখবা সহজ হয়ে গেছে। তাহলে দেখো, এই দেশ হয়, দিস কান্ট্রি ইজ, এখানে হয় কথাটা নাই। আমি একদিন বলেছিলাম একটা সেন্টেন্সে ভার্ব এটা লাগবে, এখন ভার্ব এর বাংলা মিনিংটা যদি সেন্টেন্সে না দেওয়া থাকে তাহলে ওই কথাটা উজ্জ্ব থাকবে, মানে এই কথাটা দেওয়া থাকবে না, কিন্তু তোমার ইংরেজিতে লিখতে হবে। যেমন হচ্ছে এই দেশ মানে দিস কান্ট্রি, দিস কান্ট্রি এরপরে তো একটা ভার্ব লাগবে, ইজ হয়, মানে এই দেশ হয় আল্লাহর অবারিত সম্পদে পরিপূর্ণ, ফুল অফ আল্লাহস আনফেইলিং ওয়েলথ, আল্লাহর অবারিত সম্পদে পরিপূর্ণ। দেখো একটু যখন ভেঙে ভেঙে পড়বা তখন কিন্তু সহজ হয়ে যাবে, এই জন্য ভেঙে ভেঙে এইগুলো দেওয়া হয়েছে। এখন সাথে অনেকগুলো তথ্য রয়েছে, অনেকগুলো ইনফরমেশন, গ্রামাটিক্যাল রুলস রয়েছে, ওইগুলো আমি এখানে দেখাবো না, ওইগুলো গ্রামারের ক্লাসে আমরা আলোচনা করবো, তুমি ওইগুলো এখান থেকে পড়ে নেবা। আমি তো সব তোমাকে পড়ে দিতে পারবো না, তোমাকেও কিছু পড়তে হবে, তুমি যদি না পড়ো তাহলে তো তুমি পারবা না।
তোমাকে ওইগুলো একটু পরে নিতে হবে। এবার দেখো আমরা একটা সেন্টেন্স দেখব, এই সম্পদগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারলে খুব শীঘ্রই বাংলাদেশ উন্নয়নশীল অবস্থা থেকে একটি উন্নত দেশে রূপান্তরিত হবে। একটু সেন্টেন্সটা খুবই বড়, তাহলে দেখো আমরা ইংরেজি একটু দেখে নিই। ইফ যদি দিস রিসোর্স, এই রিসোর্সগুলো আর ইউটিলাইজড প্রপারলি, সঠিকভাবে ব্যবহার করা হয়, বাংলাদেশ উইল বি ট্রান্সফর্মড, মানে রূপান্তরিত হবে, পরিণত হবে, শোন শীঘ্রই, ফ্রম এ ডেভেলপিং কান্ট্রি, একটি ডেভেলপিং মানে একটি উন্নয়নশীল কান্ট্রি মানে রাষ্ট্র থেকে, টু এ ডেভেলপড কান্ট্রি, একটি উন্নত দেশে পরিণত হবে। আমরা ফ্র্যাগমেন্টের ফর্মটা দেখবো, তাহলে সহজ হয়ে যাবে। যদি, ইফ, এই সম্পদগুলো, দিস রিসোর্স মানে এই সম্পদগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারলে, আর ইউটিলাইজড প্রপারলি, সঠিকভাবে কাজে লাগাতে পারলে, খুব শীঘ্রই, খুব শীঘ্রই বাংলাদেশ উন্নয়নশীল অবস্থা থেকে, তাহলে বাংলাদেশ কোনো কিছু থেকে বোঝাইতে ফ্রম প্রিপোজিশনে বুঝাইছিলাম না, কোনো কিছু থেকে বোঝাইতে ফ্রম এ ডেভেলপিং কান্ট্রি, তার মানে উন্নয়নশীল অবস্থা থেকে, ডেভেলপিং মানে উন্নয়নশীল কান্ট্রি দেশ, উন্নয়নশীল দেশ, ফ্রম এ থেকে একটি উন্নত দেশে রূপান্তরিত হবে, তাহলে উইল বি ট্রান্সফর্মড সোন টু এ ডেভেলপড কান্ট্রি, একটি উন্নত দেশে রূপান্তরিত হবে। যখন দেখো একটু ভেঙে ভেঙে তুমি পড়বা, তখন তোমার নিজের কাছে অনেকটা ইজি লাগবে, এক সময় তুমি নিজেই বড় বাক্যগুলো অনায়াসে এক টানে অর্থ করতে পারবা, আর ভাঙতে হবে না। কিন্তু শুরুতে তো তোমার ভেঙে ভেঙে দেখতে হবে। ইনফরমেশনগুলো একটু দেখে নেবা, তারপর আমরা দেখব স্বপ্ন দেখা একজন মানুষের সহজাত প্রবৃত্তি। তাহলে কি স্বপ্ন, ড্রিমিং টু ড্রিম, দেখো এই বাক্যে কিন্তু সাবজেক্ট কোনটা এটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। স্বপ্ন দেখা একজন মানুষের তো কিভাবে সাবজেক্ট হতে পারে না, তো সহজাত প্রকৃতি, তাহলে স্বপ্ন দেখা এটাই তো সাবজেক্ট ধরতে হবে। এটাই বোঝাচ্ছে যে স্বপ্ন দেখা বাক্যের শুরুতে আছে, আর শুরুতে তো সাবজেক্টই থাকে, আর কিন্তু অনেক ক্ষেত্রে সাবজেক্ট শুরুতে না থেকে অন্য অবস্থায় থাকতে পারে, কিন্তু এটা তোমাকে বের করতে হবে। একটি বাংলা বাক্যের যদি তুমি সাবজেক্ট বার করতে পারো, ভার্ব বার করতে পারো, ওই বাংলা বাক্যটা তোমার ইংরেজিতে ট্রান্সলেশন করাটা অনেক ইজি হয়ে যাবে। তাহলে দেখো, ড্রিমিং শুরুতে যদি ভার্ব থাকে, সাবজেক্টের অবস্থানে যদি ভার্ব থাকে, ভার্ব কোনো সময় সাবজেক্ট হতে পারে না। এটাকে তোমার হয়তো আইএনজি করতে হবে, নয়তো টু প্লাস ভার্ব অন করতে হবে। এইখানে এই দুইটার যে কোনো একটা ব্যবহার করলে তোমার হবে হয়তো ড্রিমিং, নয়তো টু ড্রিম। আমরা একটু ফ্র্যাগমেন্টের ফর্ম দেখব, তাহলে একটু সহজ হয়ে যাবে। দেখো, স্বপ্ন দেখা, ড্রিমিং অথবা টু ড্রিম ইজ একজন মানুষের সহজাত প্রবৃত্তি, দ্য ইনস্টিংক্ট বা এফিনিটি অফ এ ম্যান, মানে একজন মানুষের সহজাত প্রবৃত্তি। এই ওয়ার্ড মিনিংগুলো দিয়ে দেবো, তাহলে একটু ইজি হয়ে যাবে। সচেতন হওয়ার পর থেকে একজন মানুষ নিজের মতো করে স্বপ্ন দেখা শুরু করে। সচেতন হওয়ার পরে, আফটার বিকামিং অ্যাওয়্যার, সচেতন হওয়ার পরে একজন মানুষ স্টার্ট ড্রিমিং, স্বপ্ন দেখা শুরু করে, লাইক হিজ ওন, তার নিজের মতো করে। হ্যাঁ, মানুষ যখন বড় হয়, বুঝতে পারে আমার এটা করলে আমি এটা পাবো, এটা না করলে আমি এটা পাবো না, তখনই তো মানুষ তার নিজের মতো করে স্বপ্ন দেখে। এখন তুমি ভাবতেছো আমি যদি এখন পড়াশোনা না করিয়া কাজ টাজ করি, একটু পার্ট টাইম কাজ করি, ফুল টাইম জব করি, তাহলে আমি টাকা পাবো, এটা তোমার একটা স্বপ্ন। আবার অনেকে ভাবতেছো না, আমি এখন পড়ালেখা না করে, আমি এখন কাজ না করে, আমি এখন ভালো করে পড়ালেখা করব, ভবিষ্যতে আমি ভালো একটা চাকরি করবো, ভালো পরিমাণে ইনকাম করবো, এটাও তোমার একটা কি স্বপ্ন। মানুষের মনের মধ্যে তো এই স্বপ্নগুলো থাকে, যখন সে নিজের মতো করে চিন্তা করতে শেখে। এখন তোমরা নিজের মতো করে চিন্তা করতে শিখছো, এখন তোমাদের মনের মধ্যে এরকম স্বপ্ন লালন করতে পারে। সচেতন হওয়ার পর, এখন তুমি সচেতন তো হইছ, আফটার বিকামিং অ্যাওয়্যার, সচেতন হওয়ার পরে একজন মানুষ শুরু করে নিজের মতো করে স্বপ্ন দেখা, ড্রিমিং লাইক হিজ অথবা হার, ছেলে থাকলে হিজ, মেয়ে থাকলে হার। তোমরা যারা মেয়েরা স্বপ্ন দেখো, তোমরা কি বলবা হিজ ওন, তার স্বপ্ন না, মেয়েদের স্বপ্ন বলতে হার ওন, তার নিজের মতো করে। তাহলে আমরা এখন লাস্ট পর্যায়ে চলে আসছি। আমরা এখন দেখব কিছু ডব্লিউএস কোয়েশন।
ডব্লিউএস কোশ্চেনের মধ্যে দেখো, হোয়াট ইজ ইউর নেম, আপনার নাম কি, একদম কমন, এটা আর বলতে হয় না। হু ইজ নকিং, কে করা নাড়াচ্ছে। হোয়াট ইজ দ্য প্রবলেম, সমস্যাটা কি। হু টোল্ড ইউ ডেট, আপনাকে কে বলেছিল। হোয়াট ডু ইউ নিড, আপনার কি দরকার। হু ইজ রেসপন্সিবল, কে দায়ী। তো আলহামদুলিল্লাহ আমরা ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।